নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড। আজকে সকালবেলা G7 সামিটের ট্রাম্পের বক্তব্য দিয়ে আমি আজকের আমার এপিসোডটা শুরু করছি। ট্রাম্প বলেছেন যে G7 সামিটে যারা আছেন তারা প্রত্যেকেই যাতে রাশিয়ার যে ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ এবং এই যুদ্ধে যারা সাপোর্ট করছে মূলত ইন্ডিয়া এবং চায়না, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম বিভিন্ন ধরনের যে এমবার্গো আছে, বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা আছে, এগুলো যেন তাদের উপরে সৃষ্টি করা হয় এবং তারা যেন যুদ্ধ থেকে বিরত করা হয় তাদেরকে। তো এটা এখন G7 যে আমেরিকা ছাড়া যে বাকি 6টি দেশ আছে তাদের প্রত্যেকের কাছে ট্রাম্প এটা বলেছেন। আবার উল্টো দিকে ইউএস সেক্রেটারি অফ স্টেট রুবিও, তিনি এবং ভারতে ইউএসের যে অ্যাম্বাসেডর, তিনি আবার বোধহয় ট্রাম্পের ছেলের বন্ধু প্রবাবলি, এরা প্রত্যেকেই কিন্তু ভারতের সাথে একটা মৈত্রীর সম্পর্ক এবং আগামী দিনে কোয়াড সামিটের জন্য ভারতবর্ষে ট্রাম্পের আসার যে কথা সেটাকে পুরোপুরি উড়িয়ে না দেওয়া, নতুন করে মৈত্রীর সম্পর্ক তৈরি হওয়া ইত্যাদি আবার একটা বাতাবরণের দিকে নেমেছে। এখন এর থেকে ভারতের মিডিয়া, বিশেষ করে বেশ কিছু মিডিয়া দেখলাম, খুব আশা করছেন যে খুব তাড়াতাড়ি ট্রাম্পের বোধোদয় হবে এবং এই যে 50% যে শুল্ক ধার্য করেছেন আর কি, তো তার মধ্যে 25% রেসিপ্রোকাল শুল্ক হিসাবে উনি বলেছেন আর 25% পেনাল্টি হিসাবে বলেছেন। তো সেই শুল্কগুলো ইতিমধ্যেই হয়তো তুলে নেওয়া হবে, এটা ভারতীয় মিডিয়ার একটা ভাবনা। আবার উল্টো দিকে 100% শুল্ক যাতে তৈরি করা যায় ভারতবর্ষের ওপরে এবং চীনের ওপরেও, সেটার ব্যাপারেও কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুব উঠে পড়ে লেগেছে। এখন মূল সমস্যাটা আমি সামান্য একটু গভীরে ঢুকবো, খুব একটা বেশি গভীরে ঢোকার জায়গা নেই, যেহেতু এটা রাজনৈতিক সমস্যা এবং রাজনীতির সঙ্গে যদিও অর্থনীতি খুবইভাবে যুক্ত এবং তার সঙ্গে শেয়ার বাজার তো অবশ্যই যুক্ত, কাজেই এখানে প্রত্যেকটা পদক্ষেপই আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট বিষয় হয়। তা আমাদের সরাসরিভাবে যদি এই মুহূর্তে ইউএসের ইকোনমির কথা ভাবা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গতকাল একটা রিপোর্ট পড়লাম ওয়াল স্ট্রিট জার্নালে, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ইনফ্লেশনটা সামান্য বেড়েছে এবং আগামী সপ্তাহে কি তার পরের সপ্তাহের মধ্যে বেশ কিছু প্রিকশনারি মেজার্স এখান থেকে আসবে এবং তার মধ্যে অবশ্যই রেট কাট করার একটা সম্ভাবনা আছে। তো এখন রেট কাট করবার সম্ভাবনা ইউএস মার্কেটে আছে এবং তার ফলে যেটা হয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু ডেটা এসছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডেটা, সেটা হচ্ছে ইউএসের যে বেকার মানুষদের যে তালিকা, এবং বেকার মানুষদের শুধু তালিকা নয়, নতুন করে যারা বেকার হয়েছেন তাদের যে প্রতি মাসে মাসে তাদের একটা তালিকা তৈরি হয়, সেই তালিকাটা অত্যন্ত 2021 সালের আগস্ট মাসের পরে এই প্রথম অনেকটা ইনক্রিজ করেছে। যেখানে মোটামুটি এস্টিমেট করা হয়েছিল 2,37,000 বা এরকম জাতীয় কিছু একটা হবে, সেক্ষেত্রে প্রায় 2,60,65,000 সেখানে নতুন যারা বেকার ভাতা পাওয়ার জন্য তালিকায় চাইছেন নিজেদের নামটা, অর্থাৎ সেই চাহিদার যে সূচকটা সেটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ ইউএসের জব মার্কেটটা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা একটা অবশ্যই একটা বড় ম্যাক্রো ইকোনমিক একটা ইন্ডিকেটর। তো সেই ইন্ডিকেটরের দিকেও কিন্তু আমাদের নজর থাকছে। স্ট্যাগফ্লেশন বা ধরুন রিসেশনের দিকে ইউএস ইকোনমি যাচ্ছে কিনা, এই নিয়ে আমি আগেও অনেকবার আলোচনা করেছি এবং তার সম্ভাবনাও প্রবল। ট্রাম্পের এই যে শুল্ক বৃদ্ধি নিয়ে যে একটা হইচই, সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি করা, সেটার কি এফেক্ট কি আমেরিকার ইকোনমিতে পড়ছে সেটা নিয়েও কিন্তু অনেক ভাবনা চিন্তা চলছে। সব মিলেমিশে ট্রাম্পকে অধিকাংশ সেনেটররা খুব একটা সুবিধাজনক জায়গায় কিন্তু ট্রাম্পকে রাখছেন না এবং ট্রাম্প আদপে যে পুরো ব্যাপারটাতে একটা নেগেটিভ একটা অর্থনীতির উপরে ইম্প্যাক্ট পড়তে চলেছে ট্রাম্পের এই সমস্ত কার্যকলাপ, সেটা নিয়েও কিন্তু তারা বেশ সরব। এটা পরবর্তীকালে বোঝা যাবে এবং অনেকেই ভাবছেন যে ট্রাম্প হয়তো তার পুরো সময়টা হয়তো
মানে এখানে অতিবাহিত করতে পারবেন না, তার আগেই হয়তো ট্রাম্পকে সরিয়ে দেওয়া হবে বা ইত্যাদি, সেগুলো সম্পর্কে আগে থেকে স্পেকুলেশন করে লাভ নেই। আর সেগুলোর সম্ভাবনাও যে খুব একটা আছে তা নয়, কারণ রিপাবলিকানসরা অনেক বেশি মানে বহুমত নিয়ে আর এবারে এসছেন বিভিন্ন জায়গা থেকে। তো সেটা নিয়ে আমার এখানে আলোচনার বিষয় না। আলোচনার বিষয়টা হচ্ছে এই যে ধরুন আমরা যে ট্যারিফের সম্মুখীন হয়েছি আগস্ট মাসের শেষ থেকে, এই ট্যারিফের সম্ভাবনাটায় আমাদের দেশের অর্থনীতি কতটা বিপর্যস্ত হতে চলেছে এবং তার জন্য কি মেজার্স ইতিমধ্যেই আমাদের গভর্নমেন্ট নিয়েছে। দেখবেন আমি আগেরটাতেই ঠিক আগের যে এপিসোডটা করেছিলাম সেখানেই বলেছিলাম GST-2 একটা বড় ধরনের রিলিফ ইন্ডিয়ান ইকোনমিকে দিতে চলেছে এবং ইন্ডিয়ান ইকোনমির সব থেকে বড় যে গ্রোথ স্ট্রাকচারের যে গল্পটা সেটা আরো বেশি অ্যাগ্রিভেটেড হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং অনেক বেশি এখান থেকে আমাদের জিডিপিতে আমাদের যে শর্টকামিংসটা হবে, যেটা এই ট্যারিফের জন্য হচ্ছিল, সেই শর্টকামিংসটা অনেকটাই সেখানে ফুলফিল হবে এবং সেটার দিকে কিন্তু আপনারা দেখবেন এর মধ্যে GDP-2 অ্যানাউন্সমেন্ট হয়েছে। GDP 2.0-তে বেসিক্যালি সেটাই অ্যাড্রেসড হয়েছে এবং এটাতে যে সমস্যাটা ওইখানে তৈরি হয়েছিল সেই সমস্যাটা অনেকটা কাটিয়ে উঠতে পারা যাবে বলেই মনে করা হচ্ছে। ইনফ্লেশনের যে রিপোর্ট গতকাল আমাদের কাছে এসছে, সেই ইনফ্লেশনের রিপোর্টটাও কিন্তু সামান্য বেড়েছে। আগের বেস এফেক্টটা যেহেতু কম ছিল তার জন্য অত্যন্ত সামান্য বেড়েছে। তো ইনফ্লেশনটা একটু বাড়লে সুবিধাজনক জায়গায় কিন্তু অর্থনীতি থাকবে। কমপ্লিটলি ইনফ্লেশন যদি একেবারে এখন 2-এর কাছাকাছি ঘুরছে, তো এটা ইনফ্লেশনটা একটু ইনক্রিজ করলে স্বাভাবিকভাবেই সবকিছুই একটা মোটামুটি আমাদের সিস্টেমের মধ্যে থাকবে। জিডিপির উপরে খুব একটা এফেক্ট পড়বে না, বা জিডিপির যে লক্ষ্যমাত্রাটা রাখা হয়েছে সেটাও কিন্তু সমানভাবে সেটার মধ্যেও কিন্তু আমরা একটা জায়গা পাবো যে যেখান থেকে অন্ততপক্ষে আমরা আমাদের যে টার্গেটগুলো থাকবে সেই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবো। কাজেই আমার মনে হয় না, কয়েকটা বিশেষ ক্ষেত্রে অবশ্যই, বিশেষ করে টেক্সটাইল, বিশেষ করে চর্মশিল্প, আমি এগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, যেগুলোতে অবশ্যই ট্রাম্পের এই নীতি আমাদের কাছে একটা বড় ধরনের ধাক্কা। কিন্তু একটা বিকল্প বাজার খুঁজে নেওয়া এবং বিকল্প বাজার একটু সময় তো লাগবেই সব বিষয়ে আসতে হলে, এবং সেই বিকল্প বাজারে নতুনভাবে ব্যবসা বাণিজ্য তৈরি করা, খুব যে একটা বড় সমস্যার দিকে ইন্ডিয়ান ইকোনমি যাচ্ছে সেটা আমার মনে হচ্ছে না। তাহলে এখন যা আমি ধরে নিলাম যে ট্রাম্প একটু ইউটার্ন নিলেন এবং এই 50% ট্যারিফটা কমিয়ে উনি 25% করে নিলেন, কি এফেক্ট পড়বে ভারতের শেয়ার বাজারে? আপনাদের মনে আছে 50% যখন এই মানে এফেক্টটা ফেলেছিলেন, 50% যখন ট্যারিফটা ঘোষণা করেছিলেন 25% থেকে এক ধাক্কায়, আমি বলেছিলাম, যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন তারা লিখেছিলাম যে এটা যদি 2008-9 সালে হতো তাহলে আমাদের বাজার লোয়ার সার্কিট খেত, অর্থাৎ এতটাই পতন হতো, প্রায় 10%-এর মতো পতন আমরা দেখতে পারতাম। কিন্তু আজকে আমাদের বাজার বেড়েছে, নিফটি সেখান থেকে ইনক্রিজ করেছে, 24,400, 450, 500 এরকম লেভেলে ছিল। তো সেখান থেকে সেদিনকে কিন্তু আমরা পজিটিভ একটা অ্যাটিটিউড দেখালাম। 50%-এর পরে যদি এটাকে কমিয়ে 25% করা হয় তাহলে পরে নিফটি কিন্তু নতুন হাই ভেঙে দেবে, নিশ্চিন্তে থাকতে পারেন। 25,100-তে এখন নিফটি দাঁড়িয়েছে। আমাকে বহু মানুষ বহু সময় জিজ্ঞাসা করছেন, আমার ছাত্রছাত্রীরা, আমার যারা অ্যাসোসিয়েট আছেন তারা, যে স্যার আগামী দিনে নিফটিকে আপনি কিরকম দেখছেন? আমি নিফটিকে নতুন হাইয়ে দেখছি। ট্রাম্পের সামান্য যদি একটা ঘোষণা আসে যে না, ইন্ডিয়াকে আমরা ওইভাবে বন্ধু দেশ হতো, কারণ এখানে একটা স্ট্র্যাটেজিক একটা বিষয় তো আছেই। আপনারা প্রত্যেকেই জানেন যে চীনের সঙ্গে আমেরিকার মূল যুদ্ধটা, সেই যুদ্ধটাতে ইন্ডিয়া ওখানে একটা বেসিক স্ট্র্যাটেজিক পার্টনার, সেটাকে অটোমেটিক্যালি একটা ওয়ান ফাইন মর্নিং সেটা আমি ভুলে গিয়ে সবচেয়ে চরম শত্রুর দেশ, সেটা তো ট্রাম্প কখনো চাইবেন না, বা ইউএস চাইবে না। বড় কথা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের মৈত্রীটা অবশ্যই একটা স্ট্র্যাটেজিক মৈত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে খুব একটা বড় 100% ট্যারিফের দিকে এই মুহূর্তে ট্রাম্প যাবেন। তো সেই জায়গায় যদি ইউটার্ন একটুও মারেন যে 50%টা আবার 25% করে দিলাম, ঠিক আছে চলো, এবার ওই যে সিচুয়েশনটা ছিল আমরা একটা মানে একটা পরিষ্কার একটা খুব ভালো বার্তা দিলাম, যে বার্তাটার জন্য ইন্ডিয়া কি করে সেটা নিয়ে আমরা একটুখানি দেখি না। তাই যদি হয় তাহলে পরে ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা পজিটিভ একটা ওখান থেকে ভাবনা পাবে এবং সেই ভাবনা থেকে খুব তাড়াতাড়ি আমাদের যে অল টাইম হাই সেটা কিন্তু ভেঙে দিতে যাবে। এটা নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো বলছি। টেকনিক্যাল জায়গাগুলো তো অবশ্যই পরবর্তীকালে এই সপ্তাহের জন্য কি টেকনিক্যাল অবস্থা সেটা আমরা বলবো। তো সেক্ষেত্রে সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না।
অর্থাৎ আবার সব ঠিকঠাক হয়ে যাবে এবং তার সেই ভাবনায় শেয়ার বাজার দুম দারাক্কা দেখবেন উপর দিকে দৌড়াতে শুরু করবে। ট্রাম্প যদি এখন 100% যদি এখানে ট্যারিফ তৈরি করে, ধরে নিলাম G7 সামিটে প্রত্যেকেই বললেন যে না, এখানে ইন্ডিয়াকে এবং চায়নাকে আরো বেশি টাইট দেওয়া দরকার আছে, আরো বেশি তাদের উপর ট্যারিফ তৈরি হবে, তাহলে কতটা এফেক্ট পড়বে? অবশ্যই তার একটা এফেক্ট পড়বে, একেবারে যে এফেক্ট পড়বে না তা নয়। তবে 50% যখন ডিসকাউন্টেড হতে পেরেছে, বাকি 50%-এর জন্য লোয়ার সার্কিট মারবে বা এখান থেকে বাজার সোজা পড়ে গিয়ে 14,000 15,000 হয়ে যাবে, 24,000 25,000-এর বাজার, এটার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। কারণ ইন্ডিয়াজ অলরেডি তাদের যে বেসিক যে জায়গাগুলো, যেভাবে এটাকে ওভারকাম করা যায়, কিছুটা হলেও এটাকে একটা এই চাপটাকে সহ্য করবার জায়গায় যায়, অলরেডি ইন্ডিয়া ইজ ইন এ পজিশন, মানে ওই জায়গাটা কিন্তু ইন্ডিয়া সেই জায়গায় এই পজিশনটা রেখে দিয়েছেন। কাজেই সেখান থেকে নিচের দিকটা আমার মনে হয় না খুব বেশি আছে। সামান্য কিছু যদি ওপরের দিকে নিউজ আসে তাহলে পরে কিন্তু মানে এটা আবার নতুনভাবে নতুন হাই করতে যাচ্ছে, এই নিয়ে আমার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমার এক্সপেকটেশন বর্তমান অবস্থায়। দেখা যাক কি হয়। খুব তাড়াতাড়ি কিন্তু এই জিওপলিটিক্যাল সমস্যার একটা সমাধান মনে হয় হয়ে যাবে। চতুর্দিকে যতটা মানে চেঁচামেচি শুরু হয়েছে, এ ওর সঙ্গে জোট বাঁধছে, ওর সঙ্গে জোট বাঁধছে, নেপালের একটা সমস্যা তৈরি হলো, সেই সমস্যাটাকে আবার কেউ কেউ ইন্ডিয়ার ঘাড়ে পাঠিয়ে দিতে চাইছে, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ঘটনাবলী চলছে চতুর্দিকে, তাতে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সমাধানের দিকে বোধহয় চলে যাচ্ছি আমরা। এবং মানে মোটামুটিভাবে একটা মানে সাউথ ব্লকটাকে ঠিকঠাক করে একটা লড়াইয়ের জায়গায় নিয়ে আসা ইত্যাদি নিয়ে আমরা যে আলোচনাগুলো করছিলাম, সেই আলোচনাটা মনে হয় একটু শেষের দিকে যাচ্ছে এবং তার ফলাফলটা শেয়ার বাজারেও আপ মুভমেন্টটা হতে খুব একটা সময় আমার লাগা উচিত নয়। দেখা যাক কি হয়। যাই হোক, তাহলে আজকে এটা দিয়ে শুরু করলাম। এবারে আমরা আসছি হচ্ছে আমার নেক্সট ক্লাস ডিসেম্বরের 28 তারিখ শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম এবং তার জন্য রেজিস্ট্রেশন প্রসেস চলছে। আপনারা যারা রিসার্চ অ্যানালিসিস ক্লাসটা করবেন, অনেকে আমাকে বলছেন যে NISM 15 মডিউলের যে রিসার্চ অ্যানালিস্ট পরীক্ষা দেওয়া হয় তার উপরে আর কি বিশেষ করে কয়েকটা মানে তার উপরে স্পেসিফিক্যালি যদি ক্লাসটা করানো যায়, তো সকলে দেখুন, সকলে রিসার্চ অ্যানালিস্ট হবেন না। যারা রিসার্চ অ্যানালিস্ট হবেন তাদের জন্য পড়াশোনাটা একটু আলাদা, আর সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বড় পার্ট আনে না। সেটা মূলত যেটা আনে সেটা হচ্ছে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একটা বড় পার্ট সেই জায়গাটা থাকে। তো যেহেতু এখনো পর্যন্ত কমার্স গ্র্যাজুয়েটরাই মূলত এবং ইকোনমিক্সে গ্র্যাজুয়েটরাই বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরাই মূলত আর কি এইগুলোর মধ্যে এখনো পর্যন্ত মানে এলিজিবল বলতে পারেন। যারা মানে গ্র্যাজুয়েশনের মধ্যে এখনো পর্যন্ত মনে হয় এই সীমা এই প্রতিবন্ধকতাটা উঠে যাবে সামনে। তো যাই হোক, এখন সেই জায়গাটা যেহেতু রিসার্চ অ্যানালিস্ট হওয়ার জন্য মূলত যে ক্রাইটেরিয়া থাকছে তার মধ্যে কমার্স এবং ইকোনমিক্সের ব্যাপারটা একটুখানি এগিয়ে থাকছে। তাদের কাছে ফাইন্যান্সিয়ালসের বা বেসিক্যালি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে গল্পগুলো থাকছে সেগুলো খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। আর সেটা আপনারা ইজিলি সেটাকে অ্যাভেল করতে পারেন। এটা নিয়ে অনেকের প্রশ্ন আসছিল যে স্যার যদি একটা রিসার্চ অ্যানালিসিস মানে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য যদি একটা কোনো কোর্স এরকম তৈরি করা যায়। আমার বেসিক রিসার্চ অ্যানালিসিসের কোর্সটা কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালটা মিলে, কারণ আমি খুব প্রচণ্ডভাবে বিশ্বাস করি প্রাইস অ্যাকশন না বুঝলে, টেকনিক্যাল অ্যানালিসিস না করতে পারলে ঠিক করে, তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারা যায় না। তো আপনি একটা স্টকের প্রাইসিং যদি ভ্যালুয়েশনটা যদি ঠিকঠাক দেখেন, সব কিছু ঠিকঠাক দেখেন, স্টকটার মুভমেন্ট কোথা থেকে কোথায় হতে পারে, এইটুকু যদি আপনাদের মধ্যে না কনসেপ্ট থাকে, তাহলে পরে একটা স্টককে আপনি ট্রেডিং পারপাস আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। সেই কারণে টেকনিক্যাল অ্যানালিসিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং টেকনিক্যাল অ্যানালিসিসের যে সমস্ত টুলস আছে, চার্ট রিডিং আছে, ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস আছে, এইগুলো প্রত্যেকটা, কোনোটা রিভার্সাল, কোনোটা কন্টিনিউয়েশন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত মানে ভালোভাবে পড়াশোনা করা দরকার। আমার কাছে যারা ক্লাস করছেন বা করেছেন, প্রচুর মানুষ লাস্ট 20-22 বছর ধরে আমার কাছে পড়েছেন। তো আপনারা যদি পারেন কোনোভাবে কোথাও যদি আপনাদের যোগাযোগ থাকে কোনো এক ছাত্রের কাছে, তাহলে এই যে দুটো জায়গা, অর্থাৎ আমার কাছে ক্লাস করার আগে এবং আমার কাছে ক্লাস করার পরে, এই দুটো জায়গার মধ্যে তাদের যে কনফিডেন্সের লেভেলের যে পার্থক্যটা, সেটা দেখলেই বুঝতে পারবেন যে ক্লাস করাটা কতটা জরুরি।
অনেকেই আছেন যারা অল্প স্বল্প কিছু জানলেন, জেনে আমার কাছে বলেন স্যার আমি এতটা জানি, তা কি করা যাবে, মানে এরপরে কি ডেরিভেটিভ ডাইরেক্ট করে নেওয়া যায়? তা আমি তাদেরকে বলি না, আসলে আগে টেকনিক্যাল অ্যানালিসিস পুরোটা জানতে হবে। না জেনে কনফিডেন্সটা না আসলে পরে শুধুমাত্র ডেরিভেটিভ পড়ে কিন্তু কিছু হয় না। তো যাই হোক, টেকনিক্যাল অ্যানালিসিস বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই দুটো পার্টই আমার ওখানে থাকে। এই দুটো পার্ট যদি ওখানে কেউ করতে চান তাহলে অবশ্যই রিসার্চ অ্যানালিসিস ক্লাসটা করুন। 28শে ডিসেম্বরের জন্য এখন কিন্তু ফুল দমে রেজিস্ট্রেশন চলছে। 2 নম্বর পার্ট হচ্ছে আপনার প্রত্যেকেই জানেন অক্টোবর মাসে আমার একটা ডেরিভেটিভের ক্লাস শুরু হচ্ছে। এখনও যারা ডেরিভেটিভের জন্য আমার কাছে বলছেন, আমি তো আর বলেইছি আমাদের আগস্টের 29 তারিখ অলরেডি আমার ক্লোজ হয়ে গেছে। যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে পরে আমি 1-2জনকে হয়তো জায়গা দিতে পারি। আপনারা একটুখানি যারা প্রচণ্ড আগ্রহী বারবার করে বলছেন একটু ধৈর্য ধরুন, বা আপনারা আপনাদের ডিটেলসটা পাঠিয়ে রাখুন। যদি দেখা যায় যে কেউ কোথাও ছেড়ে যাচ্ছেন তাহলে সেই জায়গায় আমি তাকে জায়গা সবে 1-2জন 3জনের বেশি তো হবে না সেক্ষেত্রে, তো সেটা একটা বিষয় থাকে। তো ডেরিভেটিভের ক্লাসটা আমরা শুরু করছি হচ্ছে অক্টোবর মাসে বোধহয় 19 তারিখ আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। তো এই হলো মূল বিষয়, এই দুটো কোর্সের কথা আমি বললাম। এবার চলে আসি আমার যেটা রিসেন্টলি লঞ্চ করেছি, OWPS বা অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস। এটা একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি, এইটা আমি মানে এই টোটাল পোর্টফোলিও সার্ভিসটা এইভাবে চালু করেছি। এটাতে মূলত যারা অপশন রাইটার্স আছেন, অর্থাৎ যারা অপশন বিক্রি করে কাজ করেন এবং যারা অপশনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির উপরে বেস করে কাজ করেন তাদের জন্যই এটা। স্টক অপশনের ওপরেই মূলত কাজটা হয় এবং মোটামুটিভাবে একটা সিস্টেম রান করানো হয়। এটাকে আমি আধুনিক পরিভাষায় যদি বলি, এটা বেসিক্যালি কিন্তু হচ্ছে গ্রিক্স ম্যানেজমেন্টের উপরেই কিন্তু মূল কাজটা করা হয়। একটা যে কোনো মুভমেন্ট, ধরুন আজকে বাজার উপরে উঠছে, বাজার নিচের দিকে নামছে, বা বাজার মাঝখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন সময় বিভিন্ন স্টকের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলোকে সেই সময় অ্যানালিসিস করে পার্টিকুলারলি সেই জায়গায় সেটাকে অ্যাপ্লাই করে একটা ওভারঅল পুরো পোর্টফোলিও সেট আপ করে এবং সেই সেট আপটাকে মুভমেন্টে নিয়ে এসে একটার পর একটা প্রফিট বুকিং করতে করতে একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারিতে যাওয়া হয়। এখন মুশকিল দুখানা আছে। 1 নম্বর কথা হচ্ছে, প্রথমে আমি বলেছিলাম যাদের 15 লাখ মিনিমাম নেটওয়ার্ক, মানে একটা মিনিমাম একটা ক্যাপিটাল থাকবে, যা ডেটা নিয়ে তারা এই শুরু করতে চান, সেটা আমি 15 লাখ থেকে আমি নেমে আমি গত মাসেই আমি বলেছি 10 লাখের আশেপাশে যাদের থাকবে তাদের দিয়েই হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এই মাসে যারা করছেন আমার সাথে তারা দেখবেন যে 5 লাখ 6 লাখের মধ্যেই কিন্তু টোটাল সিস্টেমটাকে আমি নিয়ে আসতে পেরেছি। অর্থাৎ আমি যেভাবে ম্যানেজমেন্টটাকে করছি তাতে কিন্তু মোটামুটি 5-6 লাখের মধ্যে বা 7 লাখের মধ্যে হয়ে যাচ্ছে। তাও আমি 10 লাখ একটা মোটামুটি একটা জায়গা যেখানে আপনারা এটা নিতে পারেন। কিন্তু এটার একটা মুশকিল হচ্ছে মাসের মাঝখানে মানে চলতে চলতে এখানে কিন্তু কাউকে ইনক্লুড করা যাবে না। এটা একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি অবধি যাবে। অর্থাৎ কেউ যদি অক্টোবরের এক্সপায়ারির জন্য এখন করতে চান যে অক্টোবরের সারা মাসটা আমি করব, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু OWPS এ যোগাযোগ করবেন। কারণ অনেকেই আসছেন, স্যার আমাকে নিয়ে নিন না, 3টে কল বেরিয়ে গেছে, 4টে কল বেরিয়ে গেছে, তারপরে করবো। ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা একটা সিস্টেম। যে স্টকগুলো ধরুন মাসের শুরুতে আমরা যে স্টকে যে পজিশন তৈরি করতে পারি, মাসের মাঝখানে তো আর সেটা হবে না, মাসের মাঝখানে যেটা হবে মাসের শেষে সেটা হবে না। মাসের মানে এক একটা সময় যদি ধরুন ভাবেন, তাহলে প্রথমে হয়তো টেস্ট খেলবো, তারপরে হয়তো ওয়ানডে খেলবো, তারপরে হয়তো T20 খেলবো। বিভিন্ন ধরনের স্টকের এইভাবে বিভিন্ন জিনিসগুলোকে তার সঙ্গে কিন্তু অবশ্যই টেকনিক্যাল প্লাস হচ্ছে তার সঙ্গে ডেরিভেটিভ, সমস্ত বিষয়গুলো এর মধ্যে ইনভলভ থাকে। তো যারা আগ্রহী অক্টোবর সিরিজের জন্য তারা ইমিডিয়েটলি নাম রেজিস্ট্রি করুন, কারণ এটা কিন্তু মাসের মাঝখানে কিন্তু করতে পারবেন না। এটা হলো মূল বিষয়। বাকি যা যা জানবার আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাব। ডেরিভেটিভ ক্লাব তো অবশ্যই আমার বেসিক্যালি আমার ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি। এই ডেরিভেটিভ ক্লাবে আমি সপ্তাহে 2 দিন করে বসি। এখন বসি হচ্ছে সোমবার দিন রাত্রিবেলা, যেহেতু মঙ্গলবার দিন এখন উইকলি এক্সপায়ারি হয়ে গেছে নিফটিতে। আরেকটা বসি হচ্ছে বুধবার দিন রাত্রিবেলা, অর্থাৎ বৃহস্পতিবারের জন্য, এবং বৃহস্পতি শুক্র সোম এই পরপর 3টে দিন, আর তারপরে আবার পাশে সোম মঙ্গল।
এইভাবে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। এটা রেকর্ডেড ভিডিও দেওয়া হয়, কারণ বিভিন্ন মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তাদের বিভিন্ন টাইম জোনে থাকেন। আমি ভেবেছিলাম হয়তো এটাকে লাইভ করলে আপনাদের পক্ষে সুবিধা হয়, কিন্তু সেটা যেহেতু এক একজন এক একটা জায়গায় থাকেন এবং বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, অটোমেটিক্যালি তাদের প্রত্যেকের কাছে সেই সময় একই সময় উপস্থিত থাকা সম্ভব হয় না। তো যাই হোক, সেটা এখন রেকর্ডেড ভিডিও দেওয়া হয়। আপনারা যারা ডেরিভেটিভ ক্লাবে যুক্ত হতে চান, ডেরিভেটিভ ক্লাবে মূলত হচ্ছে ডেরিভেটিভ নিয়ে আলোচনা, স্ট্র্যাটেজিগুলো তৈরি করা, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, নিফটি এবং ব্যাংক নিফটি সম্পর্কে কি হতে পারে আগামী দুদিনের মধ্যে টোটালটা একেবারে অ্যানালিসিস করা, টেকনিক্যাল চার্ট ধরে, তার সঙ্গে অবশ্যই ডেরিভেটিভ ডেটাগুলোকে দিয়ে টোটালটা একটা আমার যে ভিউটা থাকে সেটা অবশ্যই সেখানে দেওয়া, মাসে একটা বা দুটো স্ট্র্যাটেজি দেওয়া এবং দুটো করে কল ডেভেলপমেন্ট করা আগামী দিনগুলোর জন্য, অর্থাৎ 2-3 দিনের জন্য। এবং সেইগুলো লাইভ কিভাবে তৈরি হচ্ছে, কলগুলোকে কি কি তার কারণ থাকছে, এগুলো সমস্তই আলোচনা করা হয়। তো এটা হচ্ছে পুরো ডেরিভেটিভ ক্লাবের জন্য। ডেরিভেটিভ ক্লাবে যারা যোগ দিতে চান তারা অবশ্যই তো যোগদান করতে পারবেন। আর যারা নর্মাল ক্যাশ মার্কেটে কাজ করেন তাদের জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ভিডিও সার্ভিস আছে, যেখানে আপনারা দুটো 4টে করে কল একটা উইকে পাবেন। এটার একটা মান্থলি এবং মান্থলি এবং ইয়ারলি সাবস্ক্রিপশন আছে। তার জন্য যারা জানতে চান তারা অবশ্যই আমার যে চ্যানেলটা, এটাকে আপনারা যে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়ে সেটা অবশ্যই নিতে পারেন। এটা আরেকটা পার্ট গেল। এবার হচ্ছে যারা নিফটি অপশান, যারা ব্যাংক নিফটি অপশান, স্টক ফিউচার এবং স্টক অপশানে যারা কাজ করবেন তারা অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র ওই বাই করে কাজ আমি করাই না, সবসময় স্ট্র্যাটেজি নির্ভর কাজ করা হয়, সবসময় রিস্কটাকে যতটা পারা যাবে মিনিমাইজ করে কাজ করা হয় এবং এইভাবেই কাজকর্ম চলে। তো তাতে যারা আগ্রহী তারা ইন্ডিভিজুয়াল সার্ভিসগুলোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর যারা সমস্ত সার্ভিসগুলো একসাথে নিতে চান তারা একটা আমব্রেলা সার্ভিস বলে আছে, সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এবার চলে আসছি নিফটি নিয়ে। নিফটি বর্তমানে আছে যে জায়গায়, সেই জায়গায় কিন্তু নিফটি অনেকগুলো ব্যারিয়ার ক্রস করে কিন্তু দাঁড়িয়েছে। আপাতত 25,160-এর লেভেলটা একটু খেয়াল রাখবেন। যদি 25,160 ক্রস করে চলে গেল তাহলে নিফটি এ যাত্রায় কিন্তু অনেক দূর অব্দি এগোনোর সম্ভাবনা রাখবে। নেক্সট রেজিস্ট্যান্সটা আসছে 25,384, তারপরেরটা আসছে 25,885 এবং তারপরে অবশ্যই নতুন হাইয়ের দিকে নিফটি দৌড়াবে। এমনি কীরকম চার্টের দিকে আমি কিন্তু পজিটিভ। আমি অনেকদিন ধরেই ফান্ডামেন্টালি বলছি যে নিফটি আবার নতুন হাই করবে, এটা নিয়ে আমার মধ্যে কোনো ভাবনার জায়গা নেই। নিফটি কিন্তু সেই জায়গাটার দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে এবং এটা এত সুন্দরভাবে দৌড়াচ্ছে। আমি সব থেকে আমার কাছে যেটা পজিটিভ লাগছে এবং একটা জায়গায় নেগেটিভ লাগছে, দুটোই আপনাদের সাথে একটু ছোট্ট করে আলোচনা করি। এই যে মুভমেন্টটা ধরুন হচ্ছে নিফটির মুভমেন্টটাতে কিন্তু প্রথম কথা হচ্ছে সবসময় সাপোর্ট লেভেলটা বা রেঞ্জটা কিন্তু ক্রমশ উপরের দিকে আস্তে আস্তে সরে আসছে। এটা কিন্তু ভীষণ রকম পজিটিভ একটা ফ্যাক্টর। যখনই দেখবেন সাপোর্ট জোনগুলোকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে আসছে, আমি কিরকম উদাহরণ দিই, 24,150 বা 170-এ আপনাদের বলেছিলাম একটা দুর্ধর্ষ সাপোর্ট, সেই সাপোর্টটাকে টেনে নিয়ে আসলো হচ্ছে 24,500 লেভেলে, সেই সাপোর্ট জোনটাকে টেনে নিয়ে আসলো 24,750 লেভেলে, এখন টেনে নিয়ে এসছে 24,845-846 লেভেলে। অর্থাৎ দেখুন, এই যে আস্তে আস্তে উপরের দিকে তুলে নিয়ে আসা এবং তার সঙ্গে নতুন হাই করতে আসা, এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা ফ্যাক্টর তৈরি করছে। নেগেটিভ ফ্যাক্টর কোথায় তৈরি করছে? এই আপ মুভমেন্টের সাথে যেটা খুব মিস করছি আমরা, সেটা হচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটিটাকে। ইমপ্লয়েড ভোলাটিলিটি যদি একটু হায়ার সাইডে থাকতো, আস্তে আস্তে বাড়বে বলে আমার মনে হচ্ছে। যখনই নতুন হাই করতে যাবে এই ইমপ্লয়েড ভোলাটিলিটি হবে না। তো সেই ইমপ্লয়েড ভোলাটিলিটি আমার মনে হচ্ছে এই 25,160-এর ওপরে যখনই উঠবে দেখবেন ইমপ্লয়েড ভোলাটিলিটি বাড়তে শুরু করবে। ইমপ্লয়েড ভোলাটিলিটি যদি একটু সাপোর্ট দেয় তাহলে পরে কিন্তু আপ মুভমেন্টগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমার মনে হয় এটা খুব একটা চাপের হবে না, এটা অটোমেটিক্যালি এটা এবার কিন্তু বাড়া শুরু করবে। তো যাই হোক, নিফটি সম্পর্কে আমি একটু বুলিশ আইডিয়া দিলাম যে নিফটি সম্পর্কে একটা আপসাইডে নিচের দিকে 25,003 এবং 24,846, এই দুটো হচ্ছে সাপোর্ট এবং অবশ্যই 24,750 কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আমি একটু পজিটিভ থাকছি। 54,915-54,915-এর ওপরে ব্যাংক নিফটি কিন্তু ভীষণ রকম পজিটিভ, তারপরে 55,046, তারপর 55,885। নিচের দিকে নামলে আপাতত সাপোর্ট আসছে 54,475, 53,702 এবং 53,153।
এই গেল নিফটি এবং ব্যাংক নিফটি। নিফটি এবং ব্যাংক নিফটির টেকনিক্যাল কোনো জায়গা থেকে কিন্তু খুব একটা বড় সমস্যা আমি দেখছি না। যদিও বা নিচের দিকে নামে, তবে অবশ্যই কিন্তু নিচের দিকে যে কোনো ডিপসে বাইং অপরচুনিটি তৈরি হবে। আমি অবশ্যই মানে এই ডিপসগুলোকে বাই করব, সেল অন রাইজ করব না, কারণ আমার কাছে কিন্তু এখন মোটামুটিভাবে নিফটি আস্তে আস্তে একটু বেশ পজিটিভ হয়ে যাচ্ছে। 25,160-এর ওপরে কিন্তু নিফটি খুব পজিটিভ থাকবে। তাহলে চলে আসি আমার লাস্ট সেগমেন্ট, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিও কমপ্লিটলি আমার পোর্টফোলিও, এবং আমি আমার পোর্টফোলিওটাকে আগামী সপ্তাহের জন্য কিভাবে আমি 3টে স্টকে আমি স্টপ লস এবং টার্গেট রাখবো, সম্পূর্ণটাই আমি করব। আমি এখানে জাস্ট আমার কিছু ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার পোর্টফোলিওতে আমি প্রথমে নিচ্ছি লারসেন টুব্রোকে, দ্বিতীয় নিচ্ছি বামাল লরিকে, এবং 3 নম্বর নিচ্ছি ধমপুর সুগারকে। এই 3টে স্টক আমার ভাল লাগে টেকনিক্যাল কারণে। আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আছেন, দীর্ঘদিন ধরে আমার প্রত্যেকটি মানে পদক্ষেপকে আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের শ্রদ্ধা এবং আপনাদের নিবেদন দিয়ে ভরিয়ে দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে ভালোবাসা, কৃতজ্ঞতা সমস্ত কিছু জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন। আগামী শারদীয় উৎসব আসছে, প্রত্যেকে খুব প্রিয় দিনগুলো যাপন করুন, এবং তার মধ্যে অবশ্যই মনে করে খুব সুন্দরভাবে পড়াশোনা করে শেয়ার বাজার করুন। তাহলে আজকে এটুকু থাকলো। সকলে ভালো থাকবেন। নমস্কার।